রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। পূর্ণিমার রাত, চাঁদের রূপালী আলোয় ধুয়ে যাচ্ছে বিশ্ব চরাচরের সকল ক্লান্তি ও বিষণ্ণতা। শহর থেকে একটু দূরে প্রায় 10 একর জমির ওপর দাঁড়িয়ে আছে একটা বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা 3তলা প্রাসাদোপম বাড়ি। বাড়ির গায়ে অপূর্ব সুন্দর সব কারুকাজ করা। প্রধান ফটকের পাশে পাঁচিলের গায়ে শ্বেত পাথরের ফলকে লেখা সেন ভিলা। প্রধান ফটক থেকে একটা সুদৃশ্য রাস্তা একদম বাড়ির সামনের সিঁড়ি পর্যন্ত বিস্তৃত। রাস্তার দুপাশে ছোট ছোট ফুলের সুন্দর বাগান, আর দুপাশে দুটো শ্বেত পাথরের ফোয়ারা দিয়ে দুধ সাদা জল পড়ে চলেছে অবিরত। এক পাশে একটা বিশাল পুল নীল জলে টলটল করছে। কিন্তু এমন পূর্ণিমা রাতেও কে জানে কিসের অভিশাপে বাড়িটা অন্ধকারে ডুবে আছে। চাঁদও যেন কিসের আতঙ্কে বাড়িটার প্রধান ফটকের বাইরে থমকে দাঁড়িয়েছে। বাড়িটার মাথার ওপর একসঙ্গে 50টা কাক বিকট কা কা শব্দ করে ডাকতে ডাকতে গোল হয়ে উঠছে। ঝিঝি পোকাগুলো সভয়ে গা ঢাকা দিয়েছে। বাড়িটার পিছন দিক থেকে একটা কুকুরের একটানা করুণ স্বরে কান্নার আওয়াজ আসছে। কুয়াশা ঘেরা বিশাল বাড়িটাকে এই মুহূর্তে একটা বিশাল দানবের মতো দেখাচ্ছে। কি একটা ঘটার আশঙ্কায় বাতাসও তার গতিপথ পরিবর্তন করেছে। বাড়ির মূল দরজা দিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় একতলা আর দোতলায় অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে সব সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু এই ঘুমটা যেন ঠিক স্বাভাবিক নয়। এই ঘুম যেন আর ভাঙার নয়। সিঁড়ি দিয়ে 3তলায় উঠে প্রথমেই যে বড় ঘরটা, সেটার বন্ধ দরজার ফাঁক দিয়ে একটা হালকা সবজেটে আলোর আভা এসে পড়েছে করিডোরের মেঝেতে, করিডোরে রাখা সুন্দর বাহারি ফুলের টবগুলোর ওপর। আর সেই আলোতে অজানা কোনো বিষক্রিয়ায় একটা একটা করে শুকিয়ে ঝরে পড়ছে গাছের পাতাগুলো। এই ঘরটার ঠিক উল্টো দিকে আরও একটা বিশাল বড় ঘর। সেই ঘরে নরম বিছানায় ঘুমিয়ে আছে বছর 22-এর একটি মেয়ে। ঘরের মধ্যে একটা মৃদু নীল আলো জ্বলছে। হঠাৎ করেই ঘরের তাপমাত্রা কমে হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় মেয়েটি ঘুমের মধ্যেও ঠান্ডায় কাঁপতে শুরু করল। তারপর কি জানি কি একটা অস্বস্তিতে ঘুম ভেঙে উঠে বসল বিছানায়। প্রবল ঠান্ডায় হাত পা জমে আসছে তার, অথচ ঘরের সবকটা জানলা দরজা বন্ধ। ঠান্ডা এড়াতে মেয়েটি গায়ে টেনে নিল পায়ের কাছে রাখা মোটা কম্বলটা, তারপর গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। খানিক বাদেই তার মনে হলো কে যেন গা থেকে আস্তে আস্তে চাদরটা টেনে সরিয়ে দিচ্ছে। মনের ভুল ভেবে সে চাদরটাকে আরও ওপরে টেনে নিল। তারপরে খানিক বাদে আবারও সেই একই ঘটনা। এভাবে বারচারেক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে মেয়েটি বিছানায় উঠে বসল। চারিদিক তাকিয়ে দেখল না, কোথাও কেউ নেই। তারপর কাঁপা কাঁপা হাতে
বিছানার চাদরটা সরাতেই দেখল কালো মতো একটা অদ্ভুত জীব তারই বিছানায় ঘাপটি মেরে বসে আছে। তার চোখগুলো যেন ভাটার মতো জ্বলছে, চুলগুলো সাপের মতো এলোমেলো এদিক ওদিক উড়ছে। ভীষণ আতঙ্কে চিৎকার করে উঠল মেয়েটি, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরে একজনের কানেও পৌঁছল না। মেয়েটি তাড়াতাড়ি বিছানার পাশে রাখা বেড সুইচটা টিপে টেবিল ল্যাম্পটা জ্বালাতে গেলে হঠাৎ করে ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোটাও বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে এখন নিশ্ছিদ্র অন্ধকার। তার মধ্যে মেয়েটি মুখ দু হাত দিয়ে চেপে ধরে পা গুটিয়ে বসে আছে। ভয়ে আতঙ্কে তার চোখগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সে অনুভব করতে পারছে ঘরের মধ্যে থাকা প্রত্যেকটা বিছানা, আলমারি, প্রত্যেকটা আসবাবপত্র ভীষণ করে যেন দুলছে। বেশ কিছুক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে রেখে বসে থাকার পর অনেকটা সাহস সঞ্চয় করে মেয়েটি তার কাঁপা কাঁপা হাতখানা বাড়িয়ে দিল বিছানার পাশে রাখা হাল ফ্যাশনের দেরাজের ভিতর। তারপর তড়িৎ গতিতে বার করে আনলো একটা মোমবাতি আর দেশলাই। তারপর বার কয়েকের চেষ্টায় বেশ কয়েকটা দেশলাই ধ্বংসের পর জ্বালিয়ে ফেলল মোমবাতিটা। মোমবাতির ক্ষীণ আলোতে সে দেখল, না, ঘরের মধ্যে সবকিছু একদম আগের মতোই আছে, কোথাও কিছু নড়ছে না। হয়তো সবটা মনের ভুল, এই ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর হাত বাড়িয়ে দেরাজের ওপরে রাখা জলের গ্লাসটা তুলে নিল। জল খাবার অভিপ্রায়ে গ্লাসে একটা চুমুক দিতে যাবে এমন সময় তার দু চোখ বিস্ময়ে দেখল ঘরের সামনের দিকের দেওয়ালে ফুটে উঠেছে অদ্ভুত সব ছায়া। মোমবাতির স্থির আলোতে সেই সব ছায়া কাঁপছে। সেই ছায়াদের হাতগুলো ক্রমশ দেওয়াল ভেদ করে এগিয়ে আসছে তার দিকে। প্রবল আতঙ্কে মেয়েটির হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে কোথা থেকে আরও একটা ঠান্ডা বাতাস এসে নিভিয়ে দিল মোমবাতিটা। মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করতে চাইলেও তার গলা দিয়ে এই মুহূর্তে একটা আওয়াজও বের হচ্ছে না। অথচ তার কান স্পষ্ট শুনতে পারছে তার বন্ধ ঘরের ভিতরে কে যেন হাড় হিম করা খনা গলায় সুর করে কাঁদছে আর মাঝে মাঝে বলছে, দে 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 দে, ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে। মেয়েটির মনে হলো যেন আওয়াজটা আসছে ঠিক তার খাটের নিচ থেকে। সে বুঝে আসা গলায় প্রশ্ন করল, কে 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 আছে? কোনো উত্তর নেই, শুধু একটানা গোঙানির শব্দ। মেয়েটি ধীরে ধীরে বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখল। বুকের ভিতর যেন হাতুড়ি পিটছে। হৃৎপিণ্ডের শব্দ বাইরে থেকেই শুনতে পাচ্ছে সে। খাটের তলা থেকে একটা ক্ষীণ সবুজ আভা আসছে। হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল মেয়েটি। তারপর আস্তে আস্তে ঘাড় নিচু করে খাটের তলায় চোখ রাখল। মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। খাটের তলায় একটা অদ্ভুত জীব ঘাপটি মেরে বসে আছে। তার ওপরের অর্ধেক অংশ একটা আদিবাসী মানবীর মতো, গায়ের রং ঘোর কালো। তার কোঁকড়ানো চুলগুলো হাজার সাপের মতো হাওয়ায় উড়ছে। কানগুলো কুকুরের কানের মতো। চোখের মনি অদৃশ্য, সেই শূন্য অক্ষিকোটর থেকে ঠিকরে বেরোচ্ছে সবুজ আলো। সাপদের মতো দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে, তা দিয়ে কাঁচা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। নিচের অর্ধেকটা মোষের মতো, অথচ হাত পাগুলো যেন কোনো এক সরীসৃপের। হাতে পায়ে বাঁকানো লম্বা লম্বা নখর। মেয়েটি দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে মেঝেতে পড়ে গেল। জন্তুটা খাটের বাইরে বেরিয়ে আসছে। মেয়েটা শরীরের সব শক্তি একত্রিত করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটল, কিন্তু তার চিরপরিচিত ঘরের দরজা নির্দিষ্ট স্থানে নেই। জানলা দরজা পরিবর্তিত হয়ে এখন পুরোটাই দেওয়াল। মেয়েটা বিস্ফারিত নেত্রে দেখল ঘরের চারটে দেওয়াল আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে।
এগিয়ে আসছে সেই প্রাণীটিও। তার মুখে এখন লেগে আছে একটা কান এঁটো করা হাসি। পরিবেশ থমথমে। আপাতত গৃহে একটা খণ্ডযুদ্ধ বাধার লক্ষণ পাচ্ছি। সাধারণত ব্যোমকেশ আর বৌঠানের মিষ্টি দাম্পত্য বিবাদে আমি বৌঠানের দলেই থাকি, কিন্তু এক্ষেত্রে আমার যে কোন দিকে যাওয়া উচিত সেটাই আমি স্থির করতে পারছি না। শহর থেকে কিছু দূরে একটা নামী আবাসিক বিদ্যালয় আছে। খোকা খানিক বড় হওয়ায় ওর ইচ্ছে নতুন ক্লাস থেকে সে ওই বিদ্যালয়ে আবাসিক হিসেবে থেকেই পড়াশোনা করুক। এতে তার পড়াশোনাও ভালো হবে, আর ওর ধারণা অনুযায়ী এখানে যেমন হাতের কাছে তার মা সবটুকু গুছিয়ে এগিয়ে দেওয়ায় সে যে ননির পুতুল তৈরি হচ্ছে, সেটা থেকে বেরিয়ে নিজের কাজটুকু একটু একটু করে শিখবে, স্বাবলম্বী হবে। এই যে এখনকার সময়ে বাবা মায়েরা বাচ্চাদের সবটুকু গুলে খাইয়ে দিচ্ছে, তারা পরিশ্রম করেছে বলে বাচ্চাদের তুলোর মধ্যে মুড়ে রাখছে, বলার আগে সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস হাতের সামনে এগিয়ে দিচ্ছে, এটা ওর একদমই পছন্দ নয়। সে চায় বাচ্চারা নিজের চেষ্টায় শিখুক, বড় হোক। অতিরিক্ত সুযোগ সুবিধা, বিলাসিতার ঘর বিরোধী সে। ওর এহেন ইচ্ছার কথা শোনার পর থেকেই বৌঠান ফুঁসে উঠেছে। বলেছে, শোনো, আমার বাচ্চা কোথাও যাবে না, সে এখান থেকেই পড়াশোনা করবে। এতে তার পড়াশোনা হলে হবে, না হলে না হবে। 7টা নয় 5টা নয়, একটা মাত্র আমার ছেলে, তাকেও তুমি দূরে করার ছক কষেছ। নিজে তো সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, একবারও ভেবে দেখেছো আমার দিনগুলো কিভাবে কাটে? আহা, তাই বললে কি চলে বলো? এভাবে আঁকড়ে আঁকড়ে রাখলে ও কিভাবে ওর ডালাপালা মেলবে বলো তো? ওদেরকে একলা ছাড়তে হবে, তবেই তো ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখবে। কিন্তু সে তো ভুলবার নয়। বৌঠান রাগত স্বরে বলল, সে তুমি যাই বলো, খোকা কোথাও যাচ্ছে না, ব্যাস। একটা মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার ফল কিন্তু কখনো ভালো হয় না, মনে রেখো এটা। বৌঠানের কথা শেষ হলো না, তার আগেই টেলিফোনটা বেজে উঠল। ও গিয়ে ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ ব্রজেন্দ্রবাবু বলুন। কেন চিনতে পারবো না আপনাকে? হ্যাঁ, এখন বাড়িতেই আছি, আপনি চলে আসুন না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, সামনাসামনি কথা হবে। কে ফোন করেছিল? ব্রজেন্দ্রবাবু ফোন করেছিলেন, চিনতে পারছো তো? আরে, কলকাতার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ব্রজেন্দ্র শেখর। উনি কোনো একটা বিষয়ে আমার সাহায্য চাই বললেন। ব্যাপারটা নাকি একটু গোল মেলে, তাই সামনাসামনি কথা বলতে চান। আসছেন বললেন। আমি মনে মনে ঠাকুরকে ধন্যবাদ দিলাম। যাক বাবা, আপাতত আসন্ন যুদ্ধ থেকে বাঁচলাম। বৌঠানের দিকে তাকিয়ে বললাম, বেশ, নতুন কোনো কেস আসছে তাহলে বোধহয়। বৌঠান দেখলাম আমাদের দুজনের দিকে একবার করে অগ্নিদৃষ্টি হেনে দুধ দাঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ও সেদিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, দেখা যাক। প্রায় আধ ঘন্টা বাদে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। পুঁটিরাম গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণের মধ্যে যিনি হাসি মুখে বসার ঘরে প্রবেশ করলেন, এক সৌম্যকান্তি ব্যক্তিত্বময় 60 এক ভদ্রলোক, যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তার মুখের হাসি দেখেই মনে হয় একে মনের সব কথা খুলে বলা যায়। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আসুন ব্রজেন্দ্রবাবু, বসুন বসুন। এমন গুণীজনের পা পড়লো আমার বাড়িতে। আর পুটিরাম, চা জল খাবার নিয়ে এসো। আহা, এত ব্যস্ত হবেন না। ব্রজেন্দ্রবাবু আসন গ্রহণ করলে ও আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ হতে পুটিরামের রেখে যাওয়া চা খেতে খেতে ব্রজেন্দ্রবাবু বললেন, তা যে কাজের জন্য আসা সেইটা খুলে বলি আপনাদের। কিছুদিন আগে আমার কাছে একটা স্পেশাল কেস আসে। এমন কেস আগে আমি কখনো হ্যান্ডেল করিনি। আমার মনে হয় এটা নিছক কোনো মনের রোগ নয়, এর শিকড়
আরও অনেক গভীরে। আমার পরলোকগত বন্ধু বিখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর অমলেন্দু সেনের মেয়ে আমার কাছে আসে তার একটা অসুখ নিয়ে। তার বাগদত্ত তাকে আমার কাছে নিয়ে আসে। ইদানিং প্রত্যেক রাতে ঘুমের সময় নাকি সে অদ্ভুত সব ঘটনার সাক্ষী হচ্ছে, যার ব্যাখ্যা হয় না। কোনো একটা অদ্ভুত দর্শন জীব নাকি তাড়া করছে, সে নাকি তার গলা টিপে মারতে চায়। প্রথম প্রথম আমি ভেবেছিলাম এটা বোধহয় ওই স্লিপিং প্যারালাইসিস বা পাতি বাংলায় বোবায় ধরার কেস। এটা সাধারণত আমরা যখন REM অর্থাৎ দ্রুত চোখের আন্দোলন ঘুমের পর্যায়ে থাকি তখন আমরা সাধারণত স্বপ্ন দেখি। মস্তিষ্ক তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের পেশিগুলোকে নড়াচড়া করতে বাধা দেয়, যাতে স্বপ্ন দেখাকালীন আমরা নিজেকে আঘাত করতে না পারি। অথচ এই পর্যায়ে স্বপ্ন দেখার সময় যদি কারো হুঁশ ফিরে আসে অথচ সে তার হাত পা সঞ্চালন করতে অক্ষম হয়, তখন সে আধো ঘুম আধো জাগরণে হ্যালুসিনেট করে, বিভিন্ন জিনিস শুনতে পায়, অনুভব করে বা দেখতে পায় যেগুলো আদতে সেখানে নেই, যা প্রায়ই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেরকম ডায়াগনোসিস করে আমি তাকে মেডিসিন দিই। এই মেডিসিনের প্রভাবে ওর একটানা 7 থেকে 8 ঘন্টা ঘুম হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে রোজ। এমনকি তার গলায় এখন অদ্ভুত সব আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে। কেউ যেন সত্যি ওর গলা টিপে ধরছে, ওকে মারার অভিপ্রায়। আচ্ছা, এমনও তো হতে পারে উনি নিজেই নিজের এই অবস্থা করছেন নিজের অজ্ঞাতেই। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ওর গলায় দাগগুলো কোনো মানুষের আঙুলের নয় ব্যোমকেশবাবু। দেখে মনে হয় কোনো 4 আঙুলওয়ালা কোনো জন্তুর। আমার মনে হয় এখানে অন্য কোনো গল্প আছে, সেই জন্যই আপনার কাছে আসা। আমি চাই আপনি এই নেপথ্যের গল্পটাকে বাইরে বার করে আনুন, মেয়েটাকে বাঁচান। বেশ, যদি সত্যি এর পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে তবে আমি আপ্রাণ চেষ্টা করব সেই সত্যিকে বাইরে আনতে। আপনি আমাকে স্বস্তি দিলেন। আসলে অনুসুয়া আমার মেয়েরই মতো, তার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছিলাম না। বলুন, কবে যেতে চান আপনি ওদের বাড়ি? আমি গাড়ি নিয়ে এসে আপনাদের নিয়ে যাব। ধরুন কালই, কারণ দেরি করাটা ঠিক হবে না। আর আপনার সঙ্গে আমরা দুইজনই যাচ্ছি, কেমন? আর একটা কথা, হয়তো আমাকে ওখানে কয়েকটা দিন থাকতেও হতে পারে। বেশ বেশ, কোনো অসুবিধা নেই। আমি কাল চেম্বার সেরে এসে আপনাদের নিয়ে যাব। ব্রজেন্দ্রবাবু চলে গেলেন। আমি ওকে মজা করে বললাম, এবার কি তাহলে ভূতেদের ওপর গোয়েন্দাগিরি করবে নাকি? ও খোঁচাটা হজম করে আমায় টিপ্পনি কাটল। দেখি ভূত নাকি পেতনি। পেতনি হলে না হয় তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, আমি একাই কেন জ্বলবো? হ্যাঁ, আমরা দুজনেই একসাথে হেসে উঠলাম। পরের দিন ডাক্তারবাবুর গাড়িতে চড়ে যে প্রাসাদসম বাড়িটার সামনে আমরা উপস্থিত হলাম তার নাম সেনভিলা। গাড়িতে আস্তে আস্তে শুনলাম এই বাড়ির বর্তমান মালকিন হলেন অনুসুয়া সেন, পরলোকগত অমলেন্দুবাবুর বড় পক্ষের একমাত্র কন্যা। অনুসুয়া ছোট থেকে বিদেশে ছিলেন এবং ওখানেই পড়াশোনা করেছেন। পিতার যখন মৃত্যুর সময় আগত তখন পিতার শেষ ইচ্ছে রক্ষার্থে দেশে ফিরেছেন। বাড়িতে বিমাতা, বইমাত্রেয় ভগিনী, কাকা, কাকিমা, পিস্তুত ভাই, মামাতো দাদা, অনুসুয়া সেনের বাগদত্তা এবং কয়েকজন দারোয়ান এবং 2টি রান্নার এবং কাজের লোক বর্তমান। গাড়ি থেকে নেমে আমরা যখন সেনভিলার প্রধান ফটকের সামনে উপস্থিত হলাম, 2জন দ্বাররক্ষী আমাদের সেলাম করে দ্বার উন্মুক্ত করে দিল। আমরা প্রধান ফটক অতিক্রম করে পাথর বেছানো সুদৃশ্য রাস্তা দিয়ে চারপাশের অপরূপ শোভা দেখতে দেখতে চললাম। এ বাড়ির প্রতিষ্ঠাতা যে শৌখিন মানুষ ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এত বড় বাড়ি এখনো ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয় তার প্রমাণ চতুর্দিকে। প্রায় অর্ধেক মাইল পথ অতিক্রম করে আমরা মূল ভবনের সামনে এসে পৌঁছলাম। সিঁড়ির সামনেই একজন যুবতী আর একজন যুবক দাঁড়িয়েছিল। যুবতীর বয়স 22-এর আশেপাশে, গায়ের রং ধবধবে ফর্সা, ছিমছাম পাতলা গরম, মুখশ্রী বেশ সুন্দর,
তেমন কোনো প্রসাধনীর আধিক্য না থাকলেও যুবতীটির গলায় একটা অদ্ভুত দেখতে সোনার লকেট নজর কাড়ে। পোশাক আশাকেও তার বিলাসবহুল আধুনিক জীবনযাত্রার পরিচয়ে পাওয়া যায়, কিন্তু তার চোখের তলায় গাঢ় কালি তার অনিদ্রা ও দুর্বিষহ জীবনের কথা বুঝিয়ে দেয়। মুখটাও ভীষণ শুকনো শুকনো। বুঝতে অসুবিধে হলো না যে ইনি অনুসুয়া সেন। ব্রজেন্দ্রবাবু আমাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। অনুসুয়া, ইনি হলেন ব্যোমকেশবাবু, বিখ্যাত সত্যান্বেষী, আর ইনি হলেন ওনার বন্ধু। ব্যোমকেশবাবু, ইনি হলেন অনুসুয়া এবং ইনি অনুসুয়ার ফিয়ন্সে মৃগাঙ্ক শেখর রায়চৌধুরী। অনুসুয়া দেবী এবং মৃগাঙ্কবাবু আমাদের নমস্কার জানালেন। আমরাও ওনাদের প্রতি নমস্কার জানালাম। আসুন, আপনারা ভিতরে আসুন। ডাক্তার কাকা, তুমিও এসো। না মা, আজকে আর ভিতরে গেলে চলবে না, চেম্বার আছে, এমনিতেই দেরি হয়ে গেছে। আমি পরে আসবো খন, তুমি এনাদের নিয়ে যাও। আশা করি তুমি খুব শীঘ্রই বিপদ থেকে মুক্ত হবে। বেশ। চলুন, আপনারা আপাতত আমাদের বৈঠকখানায় বসবেন। চলুন, অনেকটা দূর থেকে এসেছেন, একটু জলযোগ সেরে নেবেন, বসে কথা হবে। আমরা অনুসুয়া দেবীর সাথে একটা বিশাল হল ঘরে প্রবেশ করলাম। ঘরটা বেশ বড়, উঁচু সিলিং এবং দেওয়ালগুলো যুদ্ধ এবং বিজয়ের দৃশ্য আঁকা ট্যাপেস্ট্রি দিয়ে সাজানো। মেঝেটা পালিশ মার্বেল দিয়ে তৈরি, যা লম্বা জানলা দিয়ে ঠিকরে পড়া সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। ঘরের মাঝখানে একটা বড় মেহগিনি ডাইনিং টেবিল রাখা, তার চারপাশে মখমলের গদি আঁটা চেয়ার রয়েছে। টেবিলটায় সূক্ষ্ম চীনা এবং রূপালী ধাতুর পাত্র সাজিয়ে রাখা। ঘরের একপাশের একটা দেওয়াল লাগোয়া একটা গ্র্যান্ড পিয়ানো রয়েছে। এর জটিল খোদাই এবং চকচকে কালো ফিনিশিং যে কারিগররা এটা তৈরি করেছে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছে বছরের পর বছর। সিলিং থেকে অনেক বড় একটা ঝাড়বাতি ঝুলছে, তাদের ক্রিস্টাল প্রিজম ঘর জুড়ে এক মায়াবী আলো ছড়াচ্ছে। হলের একপাশে অ্যান্টিক জিনিসপত্রে ভরা একটি বিশাল আলমারি। ঘরের চারপাশে বেশ কয়েকটি প্লাস সোফা এবং আর্ম চেয়ার সাজানো আছে। এইসব গৃহসজ্জার সামগ্রী সেন পরিবারের বিলাসিতা এবং আরামের স্বাক্ষর বহন করে চলেছে। আমি আর ও চারিদিকটা দেখছিলাম। মঙ্গলাদি, মঙ্গলাদি, এখানে চা জলখাবার দিয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়স্কা মহিলা এসে চা আর জল খাবার দিয়ে গেল। আমরা চারজনেই চায়ের পেয়ালা হাতে তুলে নিলাম। ও চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, আচ্ছা, আমায় একবার বলতে পারেন ঠিক কি সমস্যা হচ্ছে আপনার? গোড়া থেকেই খুলে বলি তবে। আমি যখন বিদেশ যাই তখন আমি খুব ছোট। ওখানেই আমার বড় হয়ে ওঠা, পড়াশোনা। আমি কারিগরি বিদ্যায় স্নাতক। বিদেশেরই একটি নামকরা কোম্পানিতে কর্মরত ছিলাম। মৃগাঙ্কর সাথে আমার ওই দেশেই পরিচয়। ওর বাবা মা এদেশীয় ছিলেন, কিন্তু মৃগাঙ্কর জন্মের আগে থেকেই ওনারা ওদেশে সেটেলড, যদিও বর্তমানে ওনারা কেউই বেঁচে নেই। মৃগাঙ্কর সাথে আমার সম্পর্ক হয় এবং আমরাও ওখানেই সেটেল করব ঠিক করি। একদিন হঠাৎ বাবা আমার সাথে যোগাযোগ করেন। বাবার সাথে আমার কোনোদিন সেভাবে বাবা মেয়ের যে স্নেহের সম্পর্কটা সেটা গড়ে ওঠেনি। মার মৃত্যুর পর বাবা ছোট মাকে বিয়ে করে নিয়ে আসেন। তারপর কিছুদিন পর আমায় বিদেশ পাঠিয়ে দেন। হঠাৎ সেই বাবাই আমাকে দেখতে চাইছেন জেনে আমি যার পর নাই অবাক হয়েছিলাম। এখানে আসার ইচ্ছে আমার তেমন ছিল না, শুধুমাত্র মৃগাঙ্ক জোড়াজুড়িতে আমি এখানে আসি। এসে শুনি বাবা তার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে রেখেছেন এবং তাই নিয়ে পরিবারের সকলের মধ্যে অসন্তোষের ভাব আমার দৃষ্টি এড়ায় না। সত্যি বলতে এসব টাকা পয়সা সম্পত্তির লোভ আমার কোনো কালেই ছিল না, কিন্তু বাবা মৃত্যুশয্যায় আমার দুটো হাত ধরে বলেন, এই সম্পত্তি অযোগ্য হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে, এর দায়িত্ব তুই নে মা। জানি তোর সাথে অনেক অন্যায় করেছি,
তবু তুই আমায় ক্ষমা কর, এই দায়িত্ব নিজের কাঁধে নে। বাবার এই কাতর আর যে আমি সেদিন ফেলতে পারিনি। বাবা সেদিন আমায় আরো একটা দায়িত্ব দিয়েছিলেন। বাবা একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন। ওনার নেশা ছিল বিভিন্ন দুর্মূল্য জিনিস নিজের সংগ্রহে রাখা। এই বাড়ির একদম উপরতলায় একটা বিশাল বড় ঘর তৈরি করেছিলেন তিনি। সেটাকে একটা ছোটখাটো মিউজিয়াম হিসেবে গড়ে তুলেছিলেন। ওখানে যা জিনিস আছে তার মূল্য আজকের বাজারে কোটি কোটি টাকা। বাবা ওই মিউজিয়ামটাও সংরক্ষণের দায়িত্ব আমাকে দিয়ে যান। তারপরেই বাবা মারা যান। বাবা ওই ঘরের পাশেই একটা ঘরে একাই থাকতেন। বাবার মৃত্যুর পর আমি ওই ঘরে শিফট করি। তখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর আমি ঠিক করি ওই মিউজিয়ামের সুরক্ষা বাড়াবো। তাই বিদেশ থেকে জিনিসপত্র আনিয়ে আমি আর মৃগাঙ্ক একদিন ওই ঘরে ঢুকে টাচ সেন্সর অ্যালার্ম লাগিয়ে আসি। সমস্যাটা শুরু হয় তার পরের দিন থেকে। রাতের বেলা আমার সাথে নানা রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি নিজেও বিজ্ঞান মনস্ক, কুসংস্কার অন্ধবিশ্বাসে বিশ্বাসী নই। মৃগাঙ্ক বলে হয়তো স্ট্রেস থেকে এসব হচ্ছে। পরপর এত ঘটনা ঘটে গেল, আমিও ভাবি হয়তো তাই হবে। তারপর আমি আর মৃগাঙ্ক ডাক্তার কাকার কাছে যাই। উনি বলেন স্লিপিং প্যারালাইসিস হচ্ছে স্ট্রেস থেকে, হ্যালুসিনেট করছি। ওষুধ দিলেন, সাথে ঘুমের ওষুধও দিলেন। কিন্তু বিশ্বাস করুন, অত কড়া মাত্রার ওষুধ খাবার পরও একটা নির্দিষ্ট সময়ে আমার প্রবল অস্বস্তিতে ঘুম ভেঙে যায়। একটা ছায়া মূর্তি আমায় মেরে ফেলতে আসে, আমার গলা টিপে ধরে। লোকে আমায় পাগল ভাবছে। আমার জীবনটা এই বাড়িতে থেকে নরক হয়ে যাচ্ছে। কিন্তু বাবাকে দেওয়া কথার জন্য ও আমাকে মেরে ফেলবে ব্যোমকেশবাবু। শেষটুকু বলার সময় অনুসূয়া দেবীর চোখে আতঙ্ক আর মৃত্যু ভয় প্রকট হয়ে উঠল। উনি অস্থির হয়ে উঠলেন। অনু অনু শান্ত হও। আমি তো তোমাকে বলেছিলাম অন্য ডাক্তারের পরামর্শ নিতে, তা না করে তুমি এই ডাক্তারের কথায়। মৃগাঙ্ক বাবুর কথা শুনে বোঝা গেল আমাদের আশায় উনি খুশি নন খুব একটা। ও সেসব গায়ে না মেখে বলল, বাড়ির অন্য কেউ কি আপনার মতো এরকম কিছু অনুভব করেছেন কখনো? না, কেউ কিছু অনুভব করেনি কখনো, কেবল আমি। নিজের ঘর বাদ দিয়ে অন্য ঘরে থেকে দেখেছেন? কিন্তু সেই একই অবস্থা। আজকাল রাত হলেই আমার ভয়টা আমাকে আমাকে চেপে ধরে। আচ্ছা, আমি একবার ঘরগুলো দেখতে চাই, বিশেষত আপনার ঘরটা। আর এ বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও পরিচয় করতে চাই। বেশ, আপনারা স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নিন। এখন তো বাড়িতে সকলে নেই, তবে বিকেলের মধ্যে সকলে এসে পড়বে। তখন সবার সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। আর এই বাড়িটা একবার দেখে নেবেন। বেশ, তাই হোক। হরিদা, এনাদের গেস্ট রুমে পৌঁছে দাও। আমাদের যেখানে থাকতে দেওয়া হলো সেই ঘরটা একতলায়, বেশ বড় ঘর। একটা বড় খাট, আলমারি, আলনা, বিছানার পাশে দেরাজ, ঘরের লাগোয়া কলঘর, সব রকম সুযোগ সুবিধা রয়েছে। আমি ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিলাম। ও স্নান করে এলো। আমি ওকে বললাম, আচ্ছা, তোমার কি মনে হয় অনুসূয়া দেবীর সাথে সত্যি কি অতিপ্রাকৃত কিছু ঘটছে? না, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। নইলে একা ওনার সঙ্গেই বা কেন এমন ঘটবে? সবার সঙ্গেই ঘটতো, তাই না? ভূত তো আর বেছে বেছে একজনকে টার্গেট করবে না। আর ওনাকে দেখে আমার মানসিক রোগী বলেও মনে হয়নি। এখন কে, কেন, কিভাবে এসব করছে সেইটাই খুঁজে বার করতে হবে। কিছুক্ষণ পরে মঙ্গলা বলে কাজের মেয়েটি আমাদের ঘরেই আমাদের খাবার দিতে এলো। আচ্ছা, তুমি এখানে কতদিন কাজ করছো? আগে তা ধরুন বছর 6। তার আগে আমার মা এই বাড়িতে কাজ করতো। এবারই সবার খাবার তুমি পরিবেশন করো? হ্যাঁ, ভোজু দাদা রান্না করে, আর আমি আর হরিদা সকলকে খাবার পরিবেশন করে দিই। সকলে একসঙ্গেই খাবার খায় তো?
না, যার যখন ইচ্ছে হয় তখন সে খেয়ে নেয়। সবাই কাজে বেরোয়, আর তাছাড়া বড় দিদিমণিকে এই বাড়ির কেউ তেমন একটা পছন্দ করে না, তাই ওনার সাথে এক টেবিলে খাবে না বলেই সবাই নিজের নিজের ঘরে বসে খেয়ে নেয়। ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চলে গেলে আমরা খাওয়া দাওয়া করে এক প্রস্থ ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙল যখন, তখন ঘড়িতে বিকেল 4:30। হরি এসে আমাদের ডেকে দিয়ে গেল। বলল, বাবু, বড় দিদিমণি আপনাদের বসবার ঘরে ডাকলেন। ডাক্তারবাবু এইছেন। তুমি যাও, আমরা আসছি। চোখে মুখে জল দিয়ে প্রস্তুত হয়ে আমরা বসার ঘরে গেলাম। অনুসূয়া দেবী, মৃগাঙ্কবাবু এবং রাজেন্দ্রবাবু বসেছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। চলুন ব্যোমকেশবাবু, আমাদের বাড়িটা আপনাকে ঘুরিয়ে আনি। সকলে এখন নিজের নিজের ঘরেই আছে, হয়তো দেখাও হয়ে যাবে। চলুন, একদম ওপরতলা থেকেই শুরু করা যাক। বাড়িটা খানিকটা গোল ধরনের। অনুসূয়া দেবীর পেছন পেছন ঘোরানো সিঁড়ি দিয়ে 3 তলায় আমরা উঠলাম। সামনের সরু প্যাসেজ দিয়ে খানিকটা গিয়েই প্রথমে একটা বিশাল বড় তালাবন্ধ ঘর। তার সামনে গিয়ে থামলেন অনুসূয়া দেবী। বললেন, এই ঘরটা হলো আমার বাবার প্রাণ। একটু একটু করে এই ঘরটাকে সাজিয়েছিলেন উনি। চলুন ভিতরে যাওয়া যাক। আমার চাবিটা আমি ঘরেই ফেলে এসেছি মনে হয়। মৃগাঙ্ক, তোমার কাছে ডুপ্লিকেটটা আছে তো? চাবিটা দাও। মৃগাঙ্কবাবু পাঞ্জাবির পকেট থেকে চাবি বার করে অনুসূয়া দেবীর হাতে দিলেন। অনুসূয়া দেবী তালাটা খুলে দরজাটা ভেতরের দিকে ঠেলতে যাবেন, অমনি কোথা থেকে একটা ঠান্ডা দমকা বাতাস এসে দরজাটা এক ধাক্কায় ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করতে করতে খুলে গেল। আমার বুকের ভেতরটা কেন জানি ধরাস করে উঠল। আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটায় নিশ্ছিদ্র অন্ধকার। তবু মনে হলো এই অন্ধকারের রং কালো নয়, খানিকটা সবুজাভ। অনুসূয়া দেবী ঘরের সবকটা আলো জ্বেলে দিলেন। অনুসূয়া দেবীর আলো জ্বেলে দেওয়ার সাথে সাথে আমরা যেন সময়ের হিমায়িত রাজ্যে পা রাখলাম। আপনারা নিজের মতো করে ঘুরে দেখুন। আমার এই বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই, তবে মৃগাঙ্ক আপনাদের সাহায্য করবে। ও আমার বাবার মতোই একজন প্রত্নতত্ত্ববিদ। আমি আরও চারিদিকটা বিস্ময়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। জাদুঘর কক্ষটি সামনের দিকে দৈর্ঘ্যে প্রস্থে অনেকটা প্রসারিত। এই ঘরের দেওয়ালগুলি মোটা, দামি কাঠের প্যানেলিং দ্বারা সজ্জিত, যা ঘরের মধ্যে একটা প্রাচীনতার বার্তা বরণ সৃষ্টি করেছে। একটা নরম আলো ঘরটার ভিতরে প্রদর্শিত ধনসম্পদগুলিকে পরিবেষ্টন করে আছে, যা তাদেরকে আরও অদ্ভুত, জটিল এবং রহস্যময় করে তুলেছে তার উষ্ণ আভা দিয়ে। কক্ষটি বিভিন্ন বিভাগে সংঘটিত এবং প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট থিম বা যুগের জন্য নিবেদিত। বাঁদিকে সুউচ্চ তাকগুলিতে কাঁচের কেসের নিচে সাবধানে সংরক্ষিত রয়েছে প্রাচীন স্ক্রোল, সূক্ষ্ম পাণ্ডুলিপি এবং পরিমার্জিত পার্চমেন্টের একটি বিন্যাস। এই পাঠ্যগুলি বিভিন্ন হারিয়ে যাওয়া ভাষা এবং বিস্তৃত সভ্যতার প্রতিনিধিত্ব গ্রহণ করে। তাদের বিবর্ণ শব্দগুলি যেন দর্শকদের অতীতের রহস্য উদ্ঘাটন করতে আমন্ত্রণ জানায়। ও আর আমি এগুলো মাঝে মাঝে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম। ঘরটার ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমরা কোনো টাইম মেশিনে চড়ে পাড়ি দিয়েছি অতীত সভ্যতায়। আমরা ঘরের আরও ভিতরে যাওয়ার সাথে সাথে আরও একটা কৌতূহল বিভাগ আবিষ্কার করলাম। এখানে কাচের বয়ামের মধ্যে সংরক্ষিত রয়েছে বিভিন্ন নমুনা, প্রাচীন মুদ্রা, বিরল জীবাশ্ম এবং বিভিন্ন অদ্ভুত প্রাণী ফর্মালডিহাইডে ঝুলে আছে। ঘরের মাঝখানে প্যাডেস্টাল এবং ডিসপ্লে ক্যাবিনেটের একটি সিরিজ অলঙ্কৃত রয়েছে। এদিকটায় প্রাচীন শিল্পকর্মের নানান সংগ্রহ প্রদর্শিত হচ্ছে। এছাড়াও এই দিকটায় রয়েছে বিভিন্ন প্রাচীন সোনার গয়না, যা মূল্যবান রত্নপাথরের সাথে এমবেডেড করা। ঘরের দেওয়ালগুলিতে জটিলভাবে খোদাই করা মুখোশ এবং দাঁড়িয়ে থাকা মূর্তিগুলি প্রতিটি যেন নিজেদের মধ্যে ফিসফিস করে নিজস্ব গল্প বলে চলেছে।
মৃগাঙ্কবাবু আমাদের সাথে সাথেই হাঁটছিলেন, মাঝে মধ্যে মূর্তিগুলোর ইতিহাস বলছিলেন আমাদের। এসব মূর্তিগুলো কি সব আমাদের ভারতের? না না, অনুর বাবার প্রাচীন সভ্যতার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তিনি মিশর, গ্রিস এবং দূর প্রাচ্যের দেশে যখন নিজের কাজের প্রয়োজনে যেতেন, তখন সেখান থেকে অনেক অর্থের বিনিময়ে কিনে আনতেন। এই জিনিসগুলো মানব ইতিহাসের এক একটি রত্ন বলতে পারেন। অনেকের এমন শখ থাকে, কিন্তু এমন ব্যক্তিগত সংগ্রহের আগে আমি কখনো দেখিনি। চলুন ওদিকটায় যাওয়া যাক। ঘরের ওইদিকে বিভিন্ন মূর্তির একটি অসাধারণ ভান্ডার রয়েছে। আমরা মৃগাঙ্কবাবুর সাথে ঘরের অন্য একটা দিকে গেলাম এবং সবিস্ময়ে দেখলাম এখানে বিভিন্ন ধর্ম ও পৌরাণিক কাহিনীর দেবতারা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের শান্ত বা ভয়ঙ্কর চেহারাগুলি চিরন্তন প্রেম বা ক্রোধে নিথর। এখানে প্রাণবন্ত রঙে সজ্জিত হিন্দু দেবদেবী থেকে শুরু করে প্রশান্তি বিকিরণকারী বৌদ্ধ মূর্তিও বিরাজমান। মূর্তিগুলো যেন আধ্যাত্মিকতা এবং বিশ্বাসের রাজ্যে প্রবেশের পথ প্রশস্ত করে। ওকে দেখলাম একটা অদ্ভুত মূর্তি হাতে স্থির হয়ে দাঁড়িয়ে আচ্ছন্ন চোখে মূর্তিটার দিকে তাকিয়ে রয়েছে, যেন ও ওর বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু আমার মনে হলো মূর্তিটা এতটাই ভয়ঙ্কর দেখতে যে এটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। কেন জানি না, আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয়ে গেল। কই, এতক্ষণ তো এরকম কিছু অনুভব হয়নি আমার। তবে এই মূর্তিটার সামনে এসেই কেন? আমি কাঁপা কাঁপা স্বরে ওকে ডাকলাম, হেই, কি গো, শুনছ? তবু ওর কোনো সাড়া নেই। আমার হাত পা কেমন যেন অবশ অবশ লাগছিল, হাতটা যেন নাড়াতে পারছিলাম না। আমি তবুও আমার শরীরের সর্বশক্তি একত্র করে ওকে একটা ধাক্কা দিলাম। ও যেন একটা ঝাঁকুনি খেল। মূর্তিটা রেখে দিন ব্যোমকেশ বাবু, সব জিনিস এভাবে স্পর্শ না করাই ভালো। হ্যাঁ 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 বলে মূর্তিটা আবার রেখে দিল। আমরা জাদুঘরটা থেকে বেরিয়ে এলাম। ও এখন স্বাভাবিক। বাইরে এসে অনুসূয়া দেবীকে বলল, আচ্ছা, আমি যে মিউজিয়ামের বিভিন্ন জিনিসগুলো হাতে নিয়ে দেখছিলাম, কই অ্যালার্ম বেজে উঠলো না তো? এই যে রিমোটটা দেখছেন, এটা দিয়ে ঘরের সব কিছু কন্ট্রোল করা যায়। এটা সব সময় আমার কাছেই থাকে। এরপর অনুসূয়া দেবী আমাদের এই ঘরটার ঠিক উল্টো দিকের ঘরটায় নিয়ে গেলেন। এই ঘরটাও বেশ বড়, খাট, আলমারি এবং অন্যান্য দামি জিনিসপত্রে ঠাসা। ও খাটের তলা, আলমারি, অন্যান্য জিনিসপত্রগুলো পরীক্ষা করে দেখছিল। চলুন। অনুসুয়া, একটু দাঁড়াও। তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছে বললে না সকালে? এই যে আমি আসার সময় তোমার ওষুধগুলো নিয়ে এসেছি, দেওয়া হয়নি, এই নাও, রেখে দাও। অনুসূয়া দেবীর হাতে ওষুধগুলো দেওয়ার আগে ও বলল, ডাক্তারবাবু, আমাকে একবার দিন তো ওষুধগুলো। ওষুধগুলো উল্টে পাল্টে দেখে ও অনুসূয়া দেবীর হাতে দিল। অনুসূয়া দেবী দেখলাম ওনার খাটের পাশে দেরাজের ওপরে রাখা একটা খালি বাক্সের মধ্যে ওষুধগুলোকে রাখলেন। তারপর বললেন, চলুন, উপরে এই দুটো ঘরই ব্যবহার হয়। উপরে আমি একাই থাকি, বাকিটা দোতলায় থাকে। আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। একদম সিঁড়ির পাশেই একটা মাঝারি ঘর। অনুসূয়া দেবী ঘরটার সামনে থামলেন, বললেন, এই ঘরটা হলো আমার ছোট মার ঘর। বাতের ব্যথায় উনি তেমন হাঁটাচলা করতে পারেন না, তাই একদম সিঁড়ির পাশের এই ঘরটাতেই থাকেন। দাঁড়ান, ওনাকে ডাকি। তারপর নিচু স্বরে ডাকলেন, ছোট মা, ছোট মা, একবার ভিতরে আসবো? ভিতর থেকে একজন মহিলার বিরক্তিসূচক কণ্ঠে উত্তর এলো, উফ, আমাকে নিয়ে আবার এত কিসের টানাটানি বাপু? একটু যে শান্তিতে শুয়ে আছি তাও কি তোমার সহ্য হয় না? দরজা খোলা আছে, ভেতরে এসো। অনুসূয়া দেবীর মুখখানা মুহূর্তেই অন্ধকার হয়ে এলো। উনি তবুও মুখে আলগা হাসি ফুটিয়ে বললেন, আসুন। আমরা ভিতরে ঢুকে দেখলাম একজন বছর 40-42-এর মহিলা খাটে ঠেস দিয়ে বসে আছেন। আমাদের দেখে তড়িঘড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওনার মুখটা কিছু সময়ের জন্য যন্ত্রণাক্লিষ্ট হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন,
এনারা? ছোট মা, এনারা আমার অতিথি, কিছুদিন এখানেই থাকবেন। তোমার সাথে পরিচয়। তোমার বাড়ি, কাকে রাখবে কাকে বার করে দেবে সেটা একান্তই তোমার ব্যাপার। শুধু আমাকে বিরক্ত করো না। খুব জরুরি কিছু বলার না থাকলে তোমরা আসতে পারো। এরপরে আর কিছু বলার থাকে না। আমরা বেরিয়ে এলাম। আবার করিডোর ধরে খানিকটা হেঁটে আরও একটি ঘরের সামনে এসে অনুসূয়া দেবী থামলেন। দরজার একটা পাল্লা খোলাই ছিল। অনুসূয়া দেবী দরজায় সামান্য টোকা দিয়ে বললেন, আসবো শশাঙ্ক? ভিতরের পুরুষটি বোধহয় আমাদের লক্ষ্য করেনি। তার দরাজ কণ্ঠের আওয়াজ শোনা গেল, আরে অনুদি, তোমার তো শরীর খারাপ, তুমি আবার টাকাটা দিতে আমার ঘরে আসতে গেলে কেন? আমি নিজেই যেতাম সময় করে। অনুসূয়া দেবী ভিতরে ঢুকলেন, তার সাথে সাথে আমরাও। আমাদের দেখে ঘরের ভিতরে থাকা যুবকটি একটু চমকে উঠল। যুবকটির বয়স আন্দাজ 18-19। সে বিছানায় বসে সম্ভবত ব্যাগ গোছাচ্ছিল। তার বিছানার উপর নানা মেকআপের সামগ্রী, মুখোশ, বিভিন্ন রকমের জামা কাপড় ছড়িয়ে আছে। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আজকে একটা থিয়েটার আছে, আজকে বোধহয় ফিরবো না। কিন্তু এনারা অনুদি? অনুসূয়া দেবী কিছু বলার আগেই ও হেসে উত্তর দিল, আমরা আগে আপনার অনেক অভিনয় দেখেছি। অনুসূয়া দেবী যখন বললেন আপনি ওনার ভাই, তখন আর আলাপ করতে না এসে পারলাম না। সে কি তাই? আপনারা দাঁড়িয়ে কেন? আসুন, বসুন না। না না, আজকে আপনি বেরোচ্ছেন, এখন থাক। আমরা কটা দিন এই বাড়িতেই আছি, পরে কথা হবে। আসি এখন। আমরা বেরিয়ে এলাম। খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা ঘরের সামনে দাঁড়িয়ে একজন যুবতী তার কাঁধ ঝোলা ব্যাগ হাতড়ে কিছু যেন খুঁজছে। অরূপ, এই ফিরলি বুঝি? মেয়েটি আমাদেরকে দেখেও যেন দেখল না, দায় সারাভাবে উত্তর দিল, হুম। তারপর নিজে মনেই বলে উঠল, চাবিটা যে আবার কোথায় রাখলাম। আমি আরও মেয়েটির ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। ও আমাকে পেছন থেকে হঠাৎ ঠেলে দিতেই আমি টাল সামলাতে না পেরে মেয়েটার গায়ে হুমড়ি খেয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে মেয়েটির কাঁধ ঝোলা ব্যাগটা মেয়েটির হাত থেকে মেঝেতে ছড়িয়ে পড়ল। মেয়েটি বিরক্ত হয়ে একবার আমাদের সকলের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে মেঝেতে পড়ে যাওয়া জিনিসপত্রগুলো তুলতে শুরু করলো। ও তাকে সাহায্যও করল। আমি ওর এহেন আচরণে অবাক হলাম। জিনিসপত্র তোলা হলে অনুসূয়া দেবী বললেন, অরূপ, এনারা হলেন আমার বন্ধু, আর এই হলো আমার বোন অরুণাংশী, কলেজে পড়ে, কেমিস্ট্রি নিয়ে। আমরা নমস্কার বিনিময় করে চলে এলাম। এরপর আলাপ হলো অনুসূয়া দেবীর কাকা এবং ওনার এক দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের সাথে। জানা গেল অনুসূয়া দেবীর কাকা ওনাদের সম্পত্তির দেখভাল করেন এবং ওনার মামাতো ভাই এক নামী সংবাদপত্রের অফিসে এডিটরের কাজ করেন। তারপর অনুসূয়া দেবী বললেন, চলুন মৃগাঙ্কর ঘরে বসে কথা বলা যাক। আমি মঙ্গলাদিকে বলি চা দিয়ে যেতে। তোমরা একটু দাঁড়াও, ঘরটা তো এত অগোছালো হয়ে আছে, আমি ভেতরে গিয়ে একটু গুছিয়ে আসি। বলে মৃগাঙ্কবাবু অনুসূয়া দেবীর উত্তরের প্রতীক্ষা না করেই নিজের ঘরের তালা খুলে ভেতরে ঢুকে ঘরটা ভিতর থেকে বন্ধ করে দিলেন। আসলে মৃগাঙ্ক বরাবরই নিজের কাজ নিজে করে এসেছে, তাই এখানেও নিজের ঘরদোর গুছিয়ে রাখার কাজ নিজেই করে। আমাদের বাড়িতে কাজের জন্য এতগুলো লোক রাখা আছে, কাউকে ঘরে ঢুকতে পর্যন্ত দেয় না। কিছুক্ষণ পরেই মৃগাঙ্কবাবু দরজা খুলে হাসি মুখে বললেন, আসুন। আমরা ভিতরে গিয়ে বসলাম। ওকে দেখলাম ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখছে। যদিও আমি এই ঘরের মধ্যে তেমন কিছু বিশেষ লক্ষ্য করলাম না। কিছুক্ষণ বাদেই চা এলো। চা শেষ করে ব্রজেন্দ্রবাবু বললেন, আমাকে এবার উঠতে হবে। বলে উঠে দাঁড়ালেন। আমরা সকলেই উঠে দাঁড়ালাম। ও বলল, চলুন, আমাদেরও হয়ে গেছে, আমরাও নিচে যাব। মোটামুটি বাড়িটা ভালো করে দেখে আসার পর এবং সকলের সাথে পরিচয় করার পর ও আর আমি নিজেদের জন্য নির্ধারিত ঘরে এলাম। ও বলল, ভাইয়া, আমার একটা ছোট্ট কাজ আছে, তুমি ঘরেই বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? চলো, আমিও যাই না। আসলে আমার না কীরকম একটা ভয় ভয় লাগছে। আরে তুমিও না, এখনো সেভাবে সন্ধে পর্যন্ত হয়নি, তুমি বসো, আমি আসছি বললাম তো। ও বেরিয়ে গেল এবং মিনিট 15 মধ্যে ফিরেও এলো।
তারপর বলল, ঠিক আছে তো, এখন চলো আমার সঙ্গে, একটা টেলিফোন করার আছে। আমরা ঘরের বাইরে বেরোলাম। বসবার ঘরে একটা টেলিফোন দেখেছিলাম। ও একবার অনুসূয়া দেবীর অনুমতি নিয়ে এলো, তারপর কাকে একটা ফোন করলো। হ্যালো, ইন্সপেক্টর গলার আওয়াজেই চিনে ফেললেন? একটু দরকারি আছে বলতে পারেন, নইলে কি আর আপনাদের মতো ব্যস্ত মানুষদের সময় নষ্ট করতে পারি? বলছিলাম একটু দেখা করতাম আর কি, কখন যাব যদি বলেন। আরে কি সৌভাগ্য, তাহলে তো ভালোই হয়। ঠিকানাটা লিখে নিন তবে, ৭৮B ক্যামাক স্ট্রিট, কালী মন্দিরের বিপরীতে, সেনভিলা। বেশ, তাহলে আমি অপেক্ষা করছি বড় রাস্তার মোড়ে। চলো বেরোনো যাক। কাকে ফোন করলে? ইন্সপেক্টর পুরন্দর। এখন প্রায় সন্ধে নেমেছে। আমরা বড় রাস্তার মোড়ে একটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। রাস্তার হলুদ বাতি জ্বলে গেছে কিছুক্ষণ আগে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটা একটু অন্ধকার মতো, কেউ দাঁড়িয়ে থাকলে চট করে বোঝা যায় না। পুরন্দরবাবু এখনও আসেননি। আমরা রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করছিলাম। এমন সময় দেখলাম শশাঙ্কবাবু এসে আমাদেরই খানিকটা তফাতে দাঁড়ালেন। আমরা তাকে খেয়াল করলেও সে বোধ করি আমাদের খেয়াল করেনি। সে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। খানিক বাদে পুরন্দরবাবুর জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। ও ফিসফিস করে পুরন্দরবাবুকে বলল, হাতে সময় আছে তো? এই যে সামনে যাকে দেখছেন ওনার একটু পিছু নিতে হবে, তারপর বাকি কাজটা আপনাকে বলছি। গাড়িতে উঠে বসুন। আমরা গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরই একটা ফাঁকা ট্যাক্সি এসে দাঁড়ালো। শশাঙ্কবাবু তাতে চড়ে বসলেন। ট্যাক্সি ছেড়ে দিল। পুরন্দরবাবুর জিপ তাকে অনুসরণ করতে লাগলো। গাড়িতে পুরন্দরবাবুকে ও বলল, নতুন কোনো কেস নাকি? তেমন কিছু না, একজন পরিচিতর সমস্যায় সাহায্য করার চেষ্টা করছি মাত্র। এই মক্কেল তাদের বাড়িরই একজন। ভাবে ঠিক লাগলো না, তাই ভাবলাম একটু তলিয়ে দেখি, যদিও এই কাজের জন্য আপনাকে ডাকিনি। দাঁড়ান। বলে ও পকেট থেকে একটা কাগজের খাম বের করলো। তারপর বলল, এগুলো ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে আমায় দিতে হবে। পুরন্দরবাবু খামটা হাতে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে বললেন, ঠিক আছে, কাজ হয়ে যাবে, কিন্তু এই মক্কেল তো দেখছি রেসের মাঠের দিকে যাচ্ছে। এই তাহলে থিয়েটারের নমুনা, বুঝলাম। শশাঙ্কবাবুর ট্যাক্সিটা রেসের মাঠের সামনে থামল। উনি ভাড়া মিটিয়ে চলে গেলেন। আমরাও নামলাম। পুরন্দরবাবুর সহায়তায় এখানে জিজ্ঞাসাবাদ করে ও বেশ কিছু তথ্য বার করল। জানা গেল শশাঙ্কবাবু রেসের মাঠে নিয়মিত আসেন এবং এই বাজারে তার অনেক টাকার দেনা। পাওনাদারেরা রোজ তাগাদা দিচ্ছে। এছাড়াও তার জুয়া খেলার নেশাও আছে, সেখানেও তিনি নিয়মিত হারেন এবং সকলকে এই বলে আশ্বাস দেন যে তিনি খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হয়ে যাবেন, তখন সব টাকা সুদ সমেত ফিরিয়ে দেবেন। ও পুরন্দরবাবুকে অবনীবাবু মানে অনুসূয়া দেবীর দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের সম্পর্কেও খোঁজ খবর নিতে বলল। পুরন্দরবাবু খুব তাড়াতাড়ি খবর নিয়ে আমাদের জানাবেন এই আশ্বাস দিয়ে আমাদের বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেলেন। বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি আর ও দ্রুত পায়ে সেনভিলায় পৌঁছলাম। অনুসূয়া দেবী মঙ্গলার সঙ্গে এসে আমাদের খাবার দিয়ে গেলেন। ও ওনাকে আশ্বস্ত করল যে খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। আমরা খাবার খেয়ে শুয়ে পড়লাম। নতুন জায়গা, তাই এত রকমের কথা শুনেছি যে আমার কিছুতেই ঘুম আসছিল না। আমরা নানা রকম গল্প করছিলাম। তার মধ্যেই আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তখন পুরন্দরবাবুকে ওটা কি দিলে? আস্তে আস্তে সব জানতে পারবে বন্ধু। টাকা পয়সা সম্পত্তি বড় বালাই। যার কিছুই নেই তারও রাতের ঘুম নেই, আবার যার অনেক আছে তারও রাতের ঘুম নেই। আর এই অনুসূয়া দেবীর সাথে ঘটে যাওয়া ভৌতিক সব ঘটনাগুলো? সেনভিলার পরতে পরতে অনেক রহস্য লুকিয়ে আছে বন্ধু। একটা একটা করে রহস্যের পর্দা ফাঁস করতে হবে। তবে এটুকু বলতে পারি, অনুসূয়া দেবী একসঙ্গে অনেকগুলো ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। আর এই ভৌতিক ব্যাপারগুলো আমার সাজানো বলেই মনে হয়। কিন্তু ওই জাদুঘরে আমার কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল ওখানে কিছু একটা না অদ্ভুত ব্যাপার আছে। ভূত কথাটার অর্থ কি জানো তো? অতীত। আর ওই জাদুঘরের সময় স্তব্ধ হয়ে আছে।
অতীত ওখানে বন্দি, সুতরাং ওখানে তো ভূত আছে, তাই তোমার ভয় করছিল। ব্যোমকেশ সশব্দে হেসে উঠল। ঘরের মধ্যে একটা বাতি জ্বলছিল, ঠিক সেই মুহূর্তে ওই বাতিটাও নিভে গেল। ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার। ভয় আমার বুকটা ধরাস করে উঠল। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এমন সময় বৈঠকখানার বড় পেন্ডুলাম ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল রাত 12টা। ও বলল, দাঁড়ো, মোমবাতিটা জ্বালিয়ে দিই। কারের পাশে দেরাজের উপর রেখেছিলাম, হাত বাড়ালেই পেয়ে যাব। কি হলো বলো তো? দেরাজটা গেল কোথায়? আমার ঠিক খাটের পাশেই তো ছিল। এমন সময় কাছে কোথাও একটা কুকুর করুণ স্বরে কেঁদে উঠল। এই মুহূর্তের জন্য ওর গলাও যেন কেঁপে গেল। পর মুহূর্তে সে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বোধহয় আমারই ভুল। তোমার পাশটা খুঁজে দেখো তো, পাও কিনা। আমি আমার দিকটা একটু হাতড়াতেই মোমবাতি সমেত দেরাজটা আবিষ্কার করলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দেরাজটা ওর দিকেই ছিল। পেয়েছি, দাঁড়াও, মোমবাতিটা জ্বালি। আমি একটা দেশলাই ধরিয়ে সবেমাত্র মোমবাতিটা জ্বালিয়েছি, সঙ্গে সঙ্গে ঘরের বন্ধ করে রাখা জানলাটা শব্দ করে খুলে গেল, আর তার সাথে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে মোমবাতিটা নিভিয়ে দিল। আতঙ্কের চোটে আমার হাত থেকে দেশলাইটাও পড়ে গেল। আর ঠিক এই সময় আমাদের খাটটা প্রবলভাবে দুলতে শুরু করলো। মনে হলো যেন কেউ ঠিক আমাদের পেছনে দাঁড়িয়ে খাটটাকে দুহাতে ধরে ঝাঁকাচ্ছে। আমরা স্পষ্ট ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। ও যতটা সম্ভব কঠিন গলায় বলল, কে 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 আছো আমাদের ঘরে? সামনে এসো। পর মুহূর্তেই সবটা শান্ত। ও বিছানা হাতড়ে দেশলাইটা খুঁজে মোমবাতিটা জ্বালালো। আমি মনে মনে ভাবলাম, ভূতের হাতেই আজকে প্রাণটা যাবে বোধহয়। মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটানা একটা গোঙানির শব্দ শুরু হলো। কেউ যেন সুর করে কাঁদছে। ও বিছানায় বসেই চিৎকার করলো, কে কে তুমি? কি চাও? আমরা তোমাকে সাহায্য করব, বলো। আমরা স্পষ্ট দেখলাম ঘরের মধ্যে দেওয়াল জুড়ে বিভিন্ন রকম ছায়া ফুটে উঠতে লাগলো। গোঙানির আওয়াজটা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর যেন আওয়াজটা খাটের নিচে থেকে আসছে বলে আমাদের মনে হলো। আমি ওর হাতটা খামচে ধরলাম। ও হাতটা ছাড়িয়ে নিয়ে আমায় ইশারা করলো খাটের উল্টো দিক থেকে নিচে দেখতে, আর সে অন্য দিক দিয়ে নিচটা দেখবে। মোমবাতিটা দেরাজের উপর রাখা ছিল। ওইটুকু আলোয় ঘরের সামান্য অংশই আলোকিত হয়েছে। দেওয়াল জুড়ে আলোর রেখা দেখা গেলেও মেঝে এবং খাটের নিচের দিকটা এখনো অন্ধকারে আচ্ছন্ন। প্রবল অনিচ্ছা সত্ত্বেও অনেকটা সাহস সঞ্চয় করে আমি মেঝেতে পা রাখলাম। গোঙানির শব্দ যেন আরও কয়েকশো গুণ বেড়ে গেল। সেই শব্দ যেন শরীরের সব শিরা উপশিরায় রক্ত জমিয়ে দিল। ও আমাকে ইশারা করল। আমরা একসাথে খাটের নিচে উকি দিলাম। আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমরা দেখলাম খাটের তলায় একটা অদ্ভুত জীব ঘাপটি মেরে বসে আছে। তার উপরের অর্ধেক অংশ একটা আদিবাসী মানবীর মতো। গায়ের রং ঘোর কালো। তার কোকড়ানো চুলগুলো হাজার সাপের মতো হাওয়ায় উঠছে। কানগুলো কুকুরের কানের মতো। চোখের মনি অদৃশ্য। সেই শূন্য অক্ষিকোটর থেকে ঠিকরে বেরোচ্ছে সবুজ আলো। সাপদের মতো দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। তা দিয়ে কাঁচা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। নিচের অর্ধেকটা মোষের মতো, অথচ হাত পাগুলো কোনো এক সরীসৃপের। হাতে পায়ে বাঁকানো লম্বা লম্বা নখর। জন্তুটা খাটের বাইরে বেরিয়ে আসছে। আমরা দুজন মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালাম। আমি সেই মুহূর্তে শুধুমাত্র পালাও পালাও এইটুকু শুনতে পেলাম। ও আর আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড় লাগালাম। আমরা দুজন ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে দরাম করে শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি আর ও কোনো ক্রমে নিজেদের শরীরটাকে টেনে এনে বৈঠকখানায় ফেললাম।
এখানে বিদ্যুৎ সংযোগ অব্যাহত এবং সবকিছু স্বাভাবিক। ওঠো, আমাদের অনুসূয়া দেবীর ঘরে যেতে হবে। হয়তো বিপদ এখন ওনার, আমাদের সাহায্য লাগতে পারে। কিন্তু কিন্তু ওটা কি ছিল? ওসব পরে জানা যাবে, আগে চলো। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার সিঁড়ি এবং করিডোরটা প্রায় অন্ধকার, খুব হালকা একটা আলো জ্বলছে। 3 তলায় সিঁড়িতে পা দিতে যাব, ও আমার কাঁধটা খামচে ধরল। আমি থেমে গেলাম। দেখলাম ও করিডোরের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম অনুসূয়া দেবীর বোন অরুণাংশীর ঘরের দরজা খোলা। ভিতর থেকে আলোর রেখা দেখা যাচ্ছে। একজন পুরুষ তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। ও আর আমি একে অপরের মুখের দিকে চেয়ে 3 তলার সিঁড়িতে পা রাখলাম। সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় পা রাখা মাত্র আমাদের দুজনের পা যেন মেঝেতে আটকে গেল। আমরা সবিস্ময়ে দেখলাম অমরেন্দ্র বাবুর জাদুঘরের দরজার নিচ দিয়ে একটা সবুজাভ আলোর আভা আসছে এবং গোঙানির একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে ওইটুকু ফাঁক দিয়ে। ও একধার থেকে করিডোরের সবকটা আলোর সুইচ জ্বেলে দিতেই জাদুঘরের ভিতরটা আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। ও গিয়ে অনুসূয়া দেবীর দরজায় ধাক্কা দিল। অনুসূয়া দেবী, অনুসূয়া দেবী, ঠিক আছেন আপনি? কিছুক্ষণ পরে অনুসূয়া দেবী এসে দরজা খোলেন। তার চেহারা দেখেই বোঝা যায় তার উপর দিয়েও একই ঝড় বয়ে গেছে এতক্ষণ ধরে। উনি বাইরে এসে ভয়ে কাঁপতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সকলেই উপরে এসে হাজির হলো। কাজের মেয়ে মঙ্গলা অনুসূয়া দেবীকে ধরে ধরে নিচে নিয়ে গেল। মাঝরাতে ঘুম নষ্ট হওয়াতে সকলেই যে বেশ বিরক্ত তা তাদের হাবভাবেই বোঝা যাচ্ছিল। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা ও চেপে গেল দেখে আমিও আর কিছু বললাম না। কিন্তু অনুসূয়া দেবী ক্রমাগত বলে চললেন, ও ও আমায় মেরে ফেলবে, ও আমায় গলা টিপে মেরে ফেলবে, আমাকে আজকে মেরে ফেলতো। আপনি ঠিক সময় না এলে আজ আজ অনু, তুমি শান্ত হও অনু, কিছু হবে না। শান্তিতে যে একটু ঘুমোবো তাও হবে না। এই মেয়ে আসার পর থেকে জীবনটা একেবারে নরক করে দিল। যত সব ন্যাকামো। বলে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরে চলে গেলেন। তার পেছন পেছন তার কাকার মেয়েও তাকে অনুসরণ করল। অনুসূয়া দেবীর কাকা বললেন, অনু মা, তোকে তো আমি বলেছি তুই বিদেশ থেকে এসে এখানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিস না। কত ব্রাইট ফিউচার পড়ে আছে ওখানে তোর। এখানে নানা রকমের স্ট্রেস। ওখানে মৃগাঙ্কর সঙ্গে বিয়ে করে সুখে সংসার কর। এখানের কথা ভাবিস না। আমি সব দেখে রাখবো তোর অনুপস্থিতিতে। এখন দেখ যা ভালো বুঝিস। বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে অনু। আমি বলি কি, বাড়িটা সময় থাকতে থাকতে বিক্রি করে দে। পরে আর নিজেরাও থাকতে পারবো না, আর বিক্রিও হবে না। বরং এখন বিক্রি করলে টাকা আসবে, তুই সেই টাকা দিয়ে আবার বিদেশ ফিরে যা। অনুসূয়া দেবী দুহাতে নিজের মুখ ঢেকে কেঁদে উঠলেন। মৃগাঙ্কবাবু বললেন, অনু, অনেকটা রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো গিয়ে। এসব তোমার মনের ভুল অনু, ওষুধে কাজ হচ্ছে না তোমার। আমি কালই ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো তোমার জন্য। বলে ঘরে চলে গেলেন মৃগাঙ্কবাবু। ও মঙ্গলাকে অনুসূয়া দেবীর জন্য এবং আমাদের জন্য 3 গ্লাস জল আনতে বলল। মঙ্গলা চলে গেলে ও অনুসূয়া দেবীর উদ্দেশ্যে বলল, আপনার গলায় তো অনেকটা কেটে গেছে, আপনি হাতটা খুলুন। হাতটার জন্য এই কেটে যাওয়া অংশটা আরো ছড়ে যাচ্ছে। হাতটা খুলে ওষুধ লাগিয়ে নিন আগে। এই হারটা আমি মৃগাঙ্ক দিয়েছে। এটা আমাদের ভালোবাসার চিহ্ন। কখনো এটা আমার গলা থেকে খুলতে বারণ করেছে। আমার কষ্ট হচ্ছে না, আমি ওষুধ লাগিয়ে নেব পরে। আমার কষ্ট শুধু হচ্ছে এটা ভেবে যে আমার নিজের লোকেরা কেউ আমায় বিশ্বাস করছে না। মঙ্গলা এসে 3 গ্লাস জলে রেখে গেল ও এক চুমুকে সবটা জল শেষ করে অনুসূয়া দেবীকে বলল, আমরা আপনাকে বিশ্বাস করছি অনুসূয়া দেবী,
বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এই বাড়িতে কিছু একটা অতিপ্রাকৃত শক্তি আছে, কারণ আপনার সঙ্গে যা কিছু ঘটে তাই আজকে রাতে আমাদের সঙ্গেও ঘটেছে। আর আমার বিশ্বাস এটা কোনো মানুষের কাজ নয়। আপনাকে আরও একটা কথা বলে রাখি, এই অতিপ্রাকৃত শক্তির বাসস্থান আপাতত আপনার বাবার জাদুঘরে। কি বলছেনটা কি আপনি? আমি ঠিকই বলছি অনুসুয়া দেবী, তবে আজকে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। যা করার কাল দিনের আলো ফুটলে করতে হবে। সেই রাতটা আমাদের কোনো মতে কাটল। সকাল হতেই ও আর আমি বেরিয়ে পড়লাম। ও বড় রাস্তার মোড়ে গিয়ে ট্যাক্সি ধরল। আমি বললাম, কোথায় যাচ্ছি আমরা? প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রিয়নাথ ব্যানার্জির কাছে। পুরো রাস্তা আমাদের মধ্যে কোনো রকম কথা হলো না। আমাদের ট্যাক্সি একটা বড় দ্বিতল বাড়ির সামনে গিয়ে থামল। আমরা ভাড়া মিটিয়ে নেমে গেলাম। ও বাড়ির দরজায় কড়া নাড়তে দরজা খুলে গেল। একজন বছর 40-এর ভদ্রলোক দরজা খুললেন। হাসি মুখে বললেন, আরে ব্যোমকেশ, এসো এসো, ভিতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে সকালে তোমার ফোনটা পাওয়ার পর থেকেই সবটা জানার জন্যে মনটা ছটফট করছিল আমার। আমি আরও ঘরের ভিতরে গিয়ে বসলাম। ও আমার সাথে প্রিয়নাথ বাবুর আলাপ করিয়ে দিল। তারপর আমাদের সেন বাড়িতে যাওয়া থেকে ওই বাড়ির মিউজিয়ামে রাখা ওই অর্ধেক অংশ ঘোর কালো আদিবাসী মানবীর আর বাকি অর্ধেক মোষের মতো অদ্ভুত দর্শন মূর্তি, যার গা থেকে অদ্ভুত সবুজাভ আভা বের হয়, তার কথা এবং অনুসুয়া দেবীর ও আমাদের সাথে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো একে একে খুলে বলল। সব শুনে প্রিয়নাথ বাবু গম্ভীর হয়ে গেলেন। বললেন, তোমার কথা শুনে আমার একটা মূর্তির কথাই মনে হচ্ছে, কিন্তু সেই মূর্তি তো বহু বছর আগে। দাঁড়াও, একটা বই আছে আমার কাছে যাতে ওই ধরনের অপদেবতার কথা লেখা আছে। ওখানেই আমি এই মূর্তির কথা পড়েছিলাম। দাঁড়াও, আমি বইটা নিয়ে আসি। প্রিয়নাথ বাবু উঠে ভিতরের ঘরে গেলেন। তারপর কিছুক্ষণ বাদে হাতে একটা মোটা অনেক বছরের পুরনো বই নিয়ে এলেন। তারপর ওই বইটার হলুদ হয়ে যাওয়া বইয়ের পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই যে পেয়েছি, এখানে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। ও ঘাড় নাড়ল। প্রিয়নাথ বাবু শুরু করলেন। প্রাচীন লোককাহিনী অনুসারে এই অভিশপ্ত মূর্তিটি একসময় বহু শতাব্দী আগে প্রসার লাভ করা গৃদ্ধি নামক একটি প্রাচীন আদিবাসী সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। এটি অপশক্তির আরাধনা এবং কালো জাদু বিদ্যার চর্চার জন্য পরিচিত ছিল। যদিও এই সভ্যতা এখন কালের গহ্বরে তলিয়ে গেছে, প্রচলিত আছে গৃদ্ধিরা তাদের মনোবাসনা পূরণের জন্য কাঁকালিনী নামক একটি শক্তিশালী এবং অপদেবীর পূজা করত। মনোবাসনা পূরণের জন্য তাদের পূর্ণিমার রাতের তৃতীয় প্রহরে একটি শিশুর বলিদান করতে হতো এবং কয়েকটি নিষিদ্ধ আচারগুলি সম্পাদন করতে হতো। এতেই নাকি তুষ্ট হতেন ওই দেবী এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতেন। বলা হয় একবার নাকি এক মা এই দেবীকে অভিশাপ দেন যে যেমন করে এই দেবী অন্য মায়ের কোল খালি হওয়াতে আনন্দ পান, তুষ্ট হন, তেমনি একদিন ওই দেবীও কোল খালি হবার যন্ত্রণা ভোগ করবেন। পরে শোনা যায় ওই মহিলা এবং তার পরিবারের অপমৃত্যু ঘটেছিল। সেনভিলাতে থাকা ওই অভিশপ্ত মূর্তিটাই এই অপদেবীর প্রতিনিধিত্ব করে। এই মূর্তিটাকেই ওই অন্ধকার শক্তির একটি বাহক বলে বিশ্বাস করা হয়। বলা হয় যে বা যারা মূর্তিটির মধ্যে থাকা প্রতিহিংসা পরায়ণ আত্মাকে মুক্ত করার বা এটির অধিকারী হওয়ার চেষ্টা করে এবং যারা এই দেবীর আরাধনার সঠিক নিয়ম মানতে পারে না, তাদের জীবনে অভিশাপ নেমে আসে। এই মূর্তিকে তুলে আনা স্বয়ং মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। বছরের পর বছর ধরে অভিশপ্ত মূর্তিটিকে বিভিন্ন ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছে এবং প্রথম তাদের স্বার্থসিদ্ধি হলেও পরে এই মূর্তিকে
নিজের আয়ত্তর মধ্যে রাখা তাদের সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে তাদের জীবনে নেমে এসেছে দুর্ভাগ্য এবং ট্র্যাজেডির কালো ছায়া। অতীতে মূর্তিটি বিভিন্ন পরিবার ও সম্প্রদায়ের জন্য ধ্বংস ডেকে এনেছিল। এর অভিশাপ বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছিল, যা এর সংস্পর্শে আসা ব্যক্তিদের দিয়েছিল ভয়াবহ দুঃস্বপ্ন, মানসিক ভারসাম্যহীনতা এবং পরিশেষে অপমৃত্যু। অবশেষে মূর্তিটি একসময় অদৃশ্য হয়ে যায়। কয়েক শতাব্দী ধরে এর হদিশ অজানা। অনেকে বিশ্বাস করত এটা একটা গল্প ছাড়া আর কিছুই নয়। তবে অনেক আদিবাসী বৃদ্ধ বৃদ্ধার মুখে আজও কাঁকালিনীর গল্প শোনা যায়। তার মানে এটি পুনরুত্থিত হয় যখন অনুসুয়া সেনের বাবা প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক অমলেন্দু সেন একটি প্রত্যন্ত এবং অনাবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থানে একটি অভিযানের সময় এটি আবিষ্কার করেন। এর অপশক্তির ব্যাপারে না জেনেই তিনি মূর্তিটিকে তার পৈতৃক প্রাসাদে ফিরিয়ে আনেন এবং অজান্তেই তাদের জীবনে অভিশাপকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এই অভিশপ্ত মূর্তির পুনরাবির্ভাবের ব্যাপারটা পরিষ্কার হলেও আমার একটা জিনিস এখনো ধোঁয়াশা লাগলো। এই মূর্তিটা ওই বাড়িতে এসেছে অমরেন্দ্রবাবুর হাত ধরে, কিন্তু অমরেন্দ্রবাবু জীবিত থাকাকালীন এর কোনো প্রভাব বাড়ির কারোর উপর পড়ল না কেন? উনি মারা যাওয়ার পরে ওনার মেয়ের উপরই এই অপশক্তির প্রকোপ এসে পড়ল কেন? এই মূর্তি এমনি এমনি জেগে ওঠে না। এই মূর্তির সাথে সংযুক্ত সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হয়। নিশ্চয়ই কেউ কোনোভাবে এই মূর্তি জাগরণের উপায় জেনে তাকে জাগ্রত করেছে। তাই অনুসুয়া সেনের সাথে এসব অতি প্রাকৃত ব্যাখ্যাতীত ঘটনা ঘটছে। আচ্ছা, এই বইতে ওই কাঁকলিনীর কোনো ছবি আছে? হ্যাঁ, আছে তো, এই দেখো। ও আর আমি বইটার ওপর ঝুঁকে পড়লাম। ও ভালো করে মূর্তিটা দেখে বলল, ভায়া, ভালো করে দেখো তো, এই মূর্তিটা আর আমাদের দেখা মূর্তিটার মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছো কিনা? আমি আরও একবার ভালো করে ছবিটা দেখে বলে উঠলাম, হ্যাঁ, এই ছবিতে মূর্তিটার বুকের কাছে আরও দুটো ছোট ছোট বাচ্চা প্রাণীর মূর্তি আছে, কিন্তু অমরেন্দ্রবাবুর জাদুঘরে রাখা মূর্তিটায় তো সেটা ছিল না। সে কি? তার মানে এতদিন পরে কাঁকালিনীকে দেওয়া অভিশাপ ফলেছে। কেউ ইচ্ছাকৃতভাবে কাঁকালিনীর সন্তানদের তার কাছ থেকে আলাদা করেছে, আর তাই জেগে উঠেছে কাঁকালিনী। মনে আছে বন্ধু, তোমার বৌঠান সেদিন কি বলছিল? মায়ের থেকে সন্তানদের আলাদা করার ফল কখনো ভালো হয় না। কাঁকালিনী দেবী হলেও তিনি তার কর্মের ফল এত বছর পর পাচ্ছেন। এদিকে তার সন্তানদের আলাদা করার ফল পাচ্ছেন অনুসুয়া দেবী। কিন্তু অনুসুয়া দেবী কেন? আচ্ছা প্রিয়নাথ বাবু, এর থেকে মুক্তির কি কোনো উপায় আছে? একটাই উপায়, দেবীর সন্তানদের তার কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমরা কি করে জানবো যে কোথায় আছে ওই দুটো ছোট ছোট মূর্তি? আর কেই বা এরকম কাজ করলো? দেবী কাঁকালিনী বারবার অনুসুয়া দেবীর উপরে তার অপশক্তির প্রয়োগ করছেন। তার মানে মূর্তি দুটো কোনোভাবে অনুসুয়া দেবীর কাছেই আছে। দ্বিতীয় প্রশ্নটার উত্তর খুঁজতে আমি তোমাদের একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারি। যেই মূর্তিকে জাগ্রত করেছে সে নিয়মিত এইসব কালো জাদু বিদ্যা নিয়ে চর্চা করে। আমি বোধহয় বুঝতে পারছি এটা কার কাজ, কিন্তু তার আগে আমাদের আজকের মধ্যেই ওই মূর্তি দুটো খুঁজে বার করতে হবে। চল। তারপর প্রিয়নাথ বাবুর উদ্দেশ্যে বলল, আমরা আজ আসি প্রিয়নাথ বাবু। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সাহায্য করার জন্য। আমরা প্রিয়নাথ বাবুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি বললাম, সেনভিলা যাবে তো এরপরে? না, একবার থানায় যাব। ওর কথা মতো আমরা থানায় গিয়ে পুরন্দর বাবুর সঙ্গে দেখা করলাম। ও পুরন্দর বাবুকে জিজ্ঞেস করল, কাজ হয়েছে? পুরন্দর বাবু একটা খাম টেবিলের ড্রয়ার থেকে বার করে ওর হাতে দিয়ে বলল, এই যে রিপোর্ট, এতে সব লেখা আছে। ও খামটা খুলে রিপোর্টটা ভালো করে দেখে বলল, যা সন্দেহ করেছিলাম তাই। ও হ্যাঁ, আপনাকে যে আরও একজনের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, সেই কাজও আপনার হয়ে গিয়েছে। আমাদের খবরিরা খবর এনেছে ওই অবনী বলে ভদ্রলোকটি শুধুমাত্র খবরের কাগজের অফিসেই কাজ করেন না, উনি এখন একটা নতুন ব্যবসা শুরু করেছেন। উনি এখন বাড়ি আর জমির দালালি করছেন।
উনি সেন ভিলাকে আপাতত বিক্রি করিয়ে দিতে চান একজন মারাঠি ব্যবসায়ীর কাছে। তার জন্যে তিনি ইতিমধ্যেই মোটা টাকা অগ্রিম নিয়েছেন। থানায় আমাদের কাজ মিটতেই আমরা সেন ভিলার পথ ধরলাম। বড় রাস্তার মোড়ে নেমে ও ট্যাক্সির ভাড়া মেটাচ্ছিল। খুচরো ছিল না বলে একটু দেরি হচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ দেখলাম অনুসূয়া দেবীর কাকা হন্তদন্ত হয়ে ট্যাক্সিতে উঠছে। আমি ওকে ডেকে সে কথা বলতেই সে আবার ট্যাক্সিতে উঠে আমায় বলল, উঠে এসো। আমি ট্যাক্সিতে উঠতেই ও ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দিল, দাদা সামনের ওই ট্যাক্সিটাকে ফলো করুন তো। বেশ খানিকটা যাওয়ার পর অনুসূয়া দেবীর কাকা ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ওনাকে নামতে দেখে আমরাও নেমে ওনাকে অনুসরণ করতে লাগলাম। দেখলাম উনি মেন রাস্তা থেকে নেমে একটা গলিপথ ধরলেন। তারপর গলি দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা সাদা বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমরা দেখলাম বাড়িটার দরজার পাশে নাম ফলকে লেখা আছে অ্যাডভোকেট অখিল মজুমদার। আমরা বাড়িটার কাছেই একটা জায়গায় লুকিয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা বাদে আমরা দেখলাম অনুসূয়া দেবীর কাকা বাইরে বেরিয়ে এলেন। উনি চলে যাওয়ার পর ও বলল, চলো ভেতরে যাওয়া যাক। কিন্তু এভাবে একজন অচেনা মানুষের বাড়ি। অচেনা কোথায়, অখিলবাবু আমাকে বেশ ভালো করেই চেনেন, চলো। ও গিয়ে দরজায় টোকা দিল। একজন মহিলা এসে দরজা খুলে বললেন, কাকে চাই? আচ্ছা অখিলবাবু উনি কি বাড়িতে আছেন? আসুন আপনারা। মহিলাটি আমাদের বসতে বলে ভিতরে চলে গেলেন। খানিক বাদেই এক ভদ্রলোক এসে দাঁড়ালেন এবং ওকে দেখে আনন্দিত হয়ে বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, আসুন আসুন, বসতে আজ্ঞা হোক। এই কে আছিস? শরবত মিষ্টি নিয়ে আয়। আরে ব্যস্ত হবেন না, আর আমরা আজকে কিচ্ছু খাবো না। আপনার কাছে একটা জিনিস জানার ছিল, ওটুকু জেনেই আজ উঠতে হবে আমাদের। আচ্ছা বেশ, বলুন কি জানতে চান? কিছুক্ষণ আগে যে ভদ্রলোক আপনার কাছে এসেছিল তিনি ঠিক কি মতলবে এসেছিলেন বলতে পারবেন? আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন বলাই যায়। আসলে উনি একটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ বানাতে দিয়েছিলেন, যাতে লেখা ছিল ওনার ভাইজি ওনার অবর্তমানে ওনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির দেখাশোনার দায়িত্ব ওনার হাতে তুলে দিচ্ছেন। ওনার কথা মতো ওই কাগজ আমি বানিয়ে রেখেছিলাম। উনি আজকে নিয়ে গেলেন। অনেক ধন্যবাদ। আজকে আমরা উঠি অখিলবাবু, পরে দেখা হবে আবার। বলেও উঠে পড়ল। ওর দেখা দেখি আমিও উঠে পড়লাম। সারাদিন ঘুরে ঘুরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আমরা যখন সেনভিলায় পৌঁছলাম তখন প্রায় বেলা ৩টে। সারাদিন স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমি চোখে প্রায় অন্ধকার দেখছিলাম। মঙ্গলা আমাদের বাড়িতে ঢুকতে দেখে বলল, হ্যাঁ, আপনারা এসে গিয়েছেন। আপনাদের সারাদিন খাওয়া দাওয়া হয়নি। দিদি বারবার এসে আপনাদের খোঁজ করছিলেন। আপনারা স্নান করে নিন, আমি আপনাদের ঘরে আপনাদের খাবার দিয়ে আসছি। ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে যেন আমাদের ধরে প্রাণ এলো। মঙ্গলা আমাদের ঘরেই দাঁড়িয়েছিল, যদি খেতে খেতে আমাদের কিছু লাগে সেই ভেবে। তুমি গিয়ে তোমার বড় দিদিমণিকে খবর দাও, বলো যে আমরা এক্ষুনি ওনার ঘরে আসছি। আগে দাদাবাবু, দিদি যে এখন একটু ঘুমোচ্ছেন। আসলে সারা রাত উনি ঘুমোতে পারেন না কিনা, এখন ডাকাটা কি ঠিক হবে? যা বলছি তাই করো। কিছুক্ষণ বাদে আমরা অনুসূয়া দেবীর ঘরে গেলাম। অনুসূয়া দেবী আমাদের দেখে বললেন, কি হয়েছে ব্যোমকেশ বাবু? আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কেউ কি আপনাকে কিছুদিনের মধ্যে কোনো ছোট ছোট জোড়া মূর্তি রাখতে দিয়েছে বা উপহার দিয়েছে? না তো, কিন্তু কেন? কেন কি বৃত্তান্ত আমি আপনাকে পরে সব বলছি। তার আগে আমাদের আপনার ঘর থেকে ওই মূর্তি দুটো খুঁজে বের করতে হবে। আপনিও খুঁজুন। প্রায় 1 ঘন্টা ধরে আমরা 3 জনে পুরো ঘরটা খুঁজেও কিচ্ছু পেলাম না। ও বিফল হয়ে খাটে বসে পড়ল। তারপর হঠাৎ কি ভেবে অনুসূয়া দেবীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনার গলার হারটা আপনি কতদিন পরছেন? ওই যে আমি আর মৃগাঙ্ক বাবার জাদুঘরে অ্যালার্ম লাগালাম, তার পরদিন রাতে মৃগাঙ্ক আমায় এটা উপহার দেয়। আর তারপর থেকেই আপনার সঙ্গে এসব জিনিস ঘটতে থাকে, তাই না? অনুসূয়া দেবী এবং আমি দুজনেই চমকে উঠলাম।
কি বলতে চাইছেনটা কি আপনি? প্রশ্ন না করে উত্তর দিন অনুসুয়া দেবী। বলতে গেলে তাই। আজকে তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতেই আছেন এখন। সবাইকে একবার ডেকে পাঠান, এখানে নয়, আপনার বাবার জাদুঘরে। কিছুক্ষণের মধ্যেই জাদুঘরে বাড়ির সকলেই উপস্থিত হলো। ও এবার অনুসুয়া দেবীকে বলল, আচ্ছা, আপনার গলার হারখানা খুলে একবার আমার হাতে দিন তো। ওর এই কথায় মৃগাঙ্কবাবু সাপের মতো ফুঁসে উঠে বললেন, আপনারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন নাকি? গোয়েন্দাগিরি ফলাচ্ছেন? এই ডাক্তার আর আপনারা একসঙ্গে ষড়যন্ত্র করছেন না? ইচ্ছে করে উনুকে ঠিক ওষুধ না দিয়ে পাগল বানিয়ে রেখে এখন আবার এসব নাটক করছেন। মৃগাঙ্কবাবুর কথায় ওর চোয়াল শক্ত হলো। ও কঠিন গলায় বলল, কে কি ষড়যন্ত্র করছে সেটা এক্ষুনি সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে মৃগাঙ্কবাবু। আপনি চিন্তা করবেন না, আমাদের কাজ আমাদের করতে দিন। কি হলো অনুসুয়া দেবী, দিন। অনুসুয়া দেবী ওনার গলার ওই অদ্ভুত লকেট সহ হারটা খুলে ওর হাতে দিল। মৃগাঙ্কবাবু একপাশে দাঁড়িয়ে আহত বাঘের মতো ফুঁসতে লাগল। ও হারটা হাতে নিয়ে ভালো করে লকেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। তারপর লকেটের একধার থেকে টেনে বার করে আনলো একটা ছোট্ট খিল। খিলটা টেনে বার করে আনতেই লকেটটা দুভাগে ভাগ হয়ে খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো ছোট ছোট দুটো অদ্ভুত মূর্তি। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে প্রবল ভূমিকম্প সৃষ্টি হলো। ও টলমল পায়ে কাঁকালিনীর মূর্তির কাছে এগিয়ে গেল। কাকালিনীর মূর্তির সবুজ আভা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ও মূর্তিটাকে হাতে নিয়ে বলল, তোমার অভিশাপের পালা সাঙ্গ হলো দেবী। তোমার সন্তানদের তোমার কাছে ফিরিয়ে দিলাম, চলে যাও এই বাড়ি ছেড়ে। বলে মূর্তি দুটোকে কাকালিনীর মূর্তির কাছে দিতেই মূর্তিটায় একটা বিরাট সবুজ আলোর বিচ্ছুরণ হলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজ করে মূর্তিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে পরিবেশ আবার শান্ত। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও এরপর সকলের দিকে তাকিয়ে বলল, আপনারা নিজেরা নিজেদের কুকীর্তির কথা স্বীকার করবেন নাকি আমাকেই সেই শুভ কাজটা করতে হবে? ঘরের মধ্যে পিন পতন নিস্তব্ধতা। ও বলল, ঠিক আছে, আমি শুরু করি। অনুসুয়া দেবী, এই বাড়িতে আপনার পরিবারে এমন একজনও নেই যে আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার বোন অরুণাংশী প্রত্যেকবার রাজেন্দ্রবাবুর দেওয়া ওষুধ পাল্টে আরও কড়া ডোজের ওষুধ রেখে দিত। আমরা সবাই জানি ঠিক মাত্রার ওষুধ যেমন মানুষকে জীবন দিতে পারে, তেমনি মাত্রার এদিক ওদিক হলে মানুষের জীবন হানিও হতে পারে। আর ওষুধের সম্পর্কে বেশ ভালোই জ্ঞান ছিল আপনার বোন অরুণাংশী দেবীর। আপনার সৎ বোন আপনাকে একদম সহ্য করতে পারত না, আর তাই সুযোগ বুঝে পাল্টে দিত আপনার ওষুধ। কি প্রমাণ আছে আপনার কাছে? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। কালকে যখন অরুণাংশী দেবী নিজের ঘরে ঢোকার জন্য চাবি বার করছিলেন, তখনই আমি ওনার ব্যাগের মধ্যে আপনার ওষুধের মতোই ওষুধের প্যাকেট দেখতে পাই। আমার সন্দেহ নিরসন করতে আমি আমার বন্ধুকে ওনার গায়ে ঠেলে দিতেই ওনার হাত থেকে ব্যাগটা পড়ে যায়। আমি ওনাকে জিনিসপত্র কুড়িয়ে নিতে সাহায্য করার ভান করে একটা প্যাকেট তুলে নিজের কাছে রেখে দিই। পরে বাইরে গিয়ে আপনার ঘরের নিচে ঝোপের মধ্যে আপনার ফেলে দেওয়া খালি ওষুধের প্যাকেটগুলো দেখতে পাই, এবং এও দেখতে পাই যে রাজেন্দ্রবাবু যেই ওষুধ আপনার হাতে দিলেন, এই ওষুধের খালি প্যাকেটগুলো সেই ওষুধেরই হলেও তার মাত্রা অনেকটা বেশি, ঠিক আপনার বোনের ব্যাগে থাকা ওষুধের মাত্রার সমান। তারপর আমি আরও নিশ্চিত হওয়ার জন্য ইন্সপেক্টর পুরন্দরবাবুকে বলি খালি প্যাকেট এবং আপনার বোনের কাছে থাকা ওষুধের প্যাকেটের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে, এবং তার থেকে জানা যায় যে আপনার ওষুধের খালি প্যাকেটেও আপনার বোনের হাতের ছাপ আছে। আপনার সঙ্গে আপনার বোনের যা সম্পর্ক, তাতে নিশ্চয়ই উনি আপনাকে ওষুধ খাইয়ে দিতেন না, তাই সহজেই 2 2 4 করা যায়। ওর কথায় অরুণাংশী দেবীর মুখ কালো হয়ে এলো। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এবার আসি আপনার কাকার কথায়। উনি আপনার পাগল হয়ে যাওয়ার সুবাদে আপনার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নির কাগজও রেডি করে রেখেছেন, সুযোগ বুঝে আপনাকে দিয়ে সই করাবেন বলে।
আপনার ভাই শশাঙ্ক বাবু রেসের মাঠে জুয়ার থেকে বহু টাকার দেনা করে ওত পেতে আছেন কখন আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নেবেন। আপনার আরেক ভাই অবনী বাবু এক মারাঠি ব্যবসায়ীর কাছে মোটা টাকা নিয়ে রেখেছেন আপনাকে পাগল প্রমাণ করে এই বাড়িতে ভূত আছে তার রটিয়ে এই বাড়ি আপনাকে দিয়েই বিক্রি করাবেন বলে। ওর কথার মাঝে অনুসূয়া দেবী ডুকরে কেঁদে উঠলেন, বললেন, চুপ করুন আপনি, আমিও শুনতে পারছি না। আমি আমি আজই সবকিছু এদের দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে চুপ করালে যে চলবে না অনুসূয়া দেবী, আপনি মনকে শক্ত করুন, আরো বড় কিছু আপনার শোনা বাকি। অনুসূয়া দেবী কিছুক্ষণ সময় নিলেন, বোধহয় নিজেকে প্রস্তুত করে নিলেন। তারপর চোখের জল মুছে বললেন, আপনি বলুন ব্যোমকেশ বাবু। এবার আসি মৃগাঙ্ক বাবুর কথায়। মৃগাঙ্ক বাবু, কোথাও ভুল বললে একটু ধরিয়ে দেবেন অনুগ্রহ করে। অনুসূয়া দেবী, আপনি মৃগাঙ্ক বাবুকে একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে জানলেও ওনার আরও একটা পরিচয় আছে। উনি একজন বড় সাধক, অপশক্তির সাধক। উনি আপনারই বাড়িতে থেকে আপনারই চোখের আড়ালে নিজের ঘরে এতদিন অপশক্তির আরাধনা চালিয়ে গেছেন, আর সেই জন্য উনি নিজের ঘরে কাউকে খুব একটা ঢুকতে দিতে চান না। এমনকি ঘর পরিষ্কার করতেও কাউকে অনুমতি দেন না, পাছে ঘরের মধ্যে ওনার চলা ক্রিয়াকলাপের ব্যাপারে কেউ জেনে যান। কাউকে ঘরে ঢোকানোর আগে উনি নিজের সব কালো জাদুর জিনিসপত্র লুকিয়ে ফেলতেন। কিন্তু সেদিন যখন আমরা ওনার ঘরে ঢুকলাম, উনি তাড়াহুড়ে সব জিনিস লোকাতে গিয়ে আরাধনা করার জন্য প্রয়োজনীয় নিজের কালো বস্ত্রটা লুকোতে ভুলে গিয়েছিলেন। ওটা ওনারা আপনার এক কোণেই পড়েছিল। এছাড়া আমি বাইরে ওনার ঘরের ঠিক নিচে কাকের মুন্ডু, পালক, বিড়ালের হাড় এবং আরও নানান কালো জাদুবিদ্যার উপাচার পেয়েছি। উনি আপনার উপর প্রতিশোধ নিতে চাইতেন প্রথম থেকে, আর তাই পরিকল্পনা মাফিক আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিলেন। উনি যেদিন প্রথম আপনাদের জাদুঘরে ওই কাঁকালিনীর মূর্তি দেখেন, উনি সেদিনই চিনতে পেরেছিলেন ওই মূর্তিটাকে। তারপর মূর্তিটার সম্পর্কে একটু খোঁজ নিয়ে মূর্তিটা সম্পর্কে পুরোপুরি জেনে নেন। তারপরই উনি ওনার পরিকল্পনা ঠিক করে নেন। আপনার ঘরে গিয়ে একান্ত সময় কাটানোর অছিলায় আপনার কাছ থেকে রিমোট নিয়ে জাদুঘরের অ্যালার্ম বন্ধ করে দেন। তারপর যেহেতু ওনার কাছে ওই জাদুঘরের একটা চাবি থাকেই, তাই উনি সহজেই ওই ঘরে ঢুকে ওই মূর্তি থেকে, মানে দেবী কাকালিনীর কাছ থেকে তার সন্তানদের আলাদা করেন। তারপর একটা সোনার লকেটের মতো ছাঁচ বানিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেন ওই মূর্তি দুটো। তারপর ওই লকেট উপহার দেন আপনাকে, বলেন কোনো সময় গলা থেকে ওটা না খুলতে। এরপর দেবী কাঁকালিনী জেগে ওঠেন এবং তার কোপ গিয়ে পড়ে আপনার উপর। দেবী কাঁকালিনী বারবার আপনার গলার ওই লকেটের বাঁধন থেকে ওনার সন্তানদের মুক্ত করতে চাইছিলেন। দেবী আপনাকে হত্যা করে ওনার সন্তানদের মুক্ত করতেন। হ্যাঁ, এমনকি আপনাকে সাহায্য করতে চাওয়ায় উনি আমাদের ওপরও হামলা করেন। ও হ্যাঁ, উনি আপনার বোনকেও নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছিলেন জানেন। আমিও আমার বন্ধু কালকে গভীর রাতে আপনার বোনের ঘরে ওনাকে ঢুকে দরজা বন্ধ করতে দেখেছি। এবার বলুন মৃগাঙ্ক বাবু, আপনার কি বক্তব্য? কোথাও কিছু ভুল বললাম না তো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। অনুসূয়া সেনের বাবার জন্য আমার কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল। আমার বাবা আত্মহত্যা করেছিলেন, আমাদের জীবনটা কষ্টে ভরিয়ে দিয়েছিলেন অমলেন্দু সেন। সেই ছোট থেকে আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, অমলেন্দু সেনের বংশধরদের জীবনও আমি কষ্টে ভরিয়ে দেব। আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, প্রথমে অনুসূয়া আর তারপর অরুণাংশী। কিন্তু আপনার জন্য আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। মৃগাঙ্কবাবু সবটা স্বীকার করে নেওয়ার পর আমরা আর সেনভিলায় থাকিনি। অনুসূয়া দেবীর পরিবারের সিদ্ধান্ত ওনার হাতে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম। অনুসূয়া দেবী আসার সময় একটা নোটের বান্ডিল ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন,
আপনারা নিজেদের জীবন বাজি রেখে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। তার মূল্য আমি এই জীবনে চোকাতে পারবো না। এটুকু রাখুন। পরদিন সকালে আমরা নিজেদের বাড়ির বৈঠকখানায় বসে চা খাচ্ছি। বৌঠানও আছে। আমি ওকে টিপ্পনি কেটে বললাম, কি খোকার আবাসিক বিদ্যালয়ে পড়ার ব্যাপারটা কতদূর এগোলো? তবে পাঠাচ্ছ কোন হপ্তায়? ও একবার বৌঠানের অগ্নিদৃষ্টির দিকে চেয়ে উত্তর দিল, তওবা নাক খাপ্তা। আমরা তিনজনেই হেসে উঠলাম। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়। কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।